সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন শহীদুল ইসলাম বাবুল এমপি, সংসদ সদস্য বিএনপি, এবং যুক্ত আছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম যে আজকে আলোচনার বিষয় রেখেছি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ। সরকার কি ভাবছে, সরকারের পদক্ষেপ দিয়ে শুরু করতে চাই। আলোচনাটা আজকে শহীদুল ইসলাম বাবুল এমপি আপনাকে দিয়ে শুরু করতে চাই। স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার মন্ত্রী উনি তো বলেছেন যে আমরা দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করব, এবং সম্ভব হলে এই বছরের মধ্যেই সেটা করা হবে, কারণ লাগবে, নির্বাচন তো লাগবেই। স্থানীয় সরকার ছাড়া তো কোনো উন্নয়ন প্রক্রিয়া কখনোই সম্ভব না। যেহেতু একটা নির্বাচিত সরকার ক্ষমতায় এসছে এবং এই সরকারের দায়িত্ব স্থানীয় সরকার নির্বাচন সমূহ করা, আমি বিশ্বাস করি যে এটা খুব বেশি। কেবলমাত্র আমরা আসলাম নানাবিধ সংকট, নানাবিধ জটিলতা বা নানাবিধ অস্থিরতার মধ্য দিয়ে গেল অনেকটা সময়। তো বিএনপি 3.5 মাস হলো ক্ষমতায় এসছে, এবং এর সময়ের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রী মাননীয় মহাসচিব উনি বলে দিয়েছেন যে আমরা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন করে ফেলবো। তৃণমূলকে সংগঠিত করার যে বিষয়টি বিএনপি কিভাবে করছে? হ্যাঁ, সেটা তো দলীয় ব্যাপার। তৃণমূলকে সংগঠিত করার যে ইস্যুটা, সেটা আমাদের তো কাজ চলমানই আছে, এবং সেটা আরো পুরোদমে শুরু হওয়ার দরকার। বিএনপির জাতীয় পর্যায়েরও কাউন্সিল হতে হবে, তৃণমূল পুনর্গঠন হতে হবে। যেহেতু কেবলমাত্র নির্বাচন হলো, আমরা সরকার হলাম, হ্যাঁ, যারা দায়িত্বে ছিল তারা মনে করতে পারে যে এখনই আবার আমাদের দায়িত্ব থেকে সরাই দেওয়া না দেওয়া, এই প্রশ্নটাও আছে, একটা ব্যাপার আছে। তো সেই সব প্রেক্ষাপট বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে আমরা সংগঠনের তৃণমূল পর্যায় থেকেও ঢেলে সাজানো হবে, এটা ঠিক। সংগঠনের তৃণমূল পর্যায়ে ঢেলে সাজানো হবে, শহীদুল ইসলাম বাবুল এমপির বক্তব্য। আমি চলে যেতে চাই আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে এই প্রসঙ্গটি নিয়ে একটুখানি থাকতে চাই। কেন দরকার স্থানীয় সরকার নির্বাচনটি? বাংলাদেশের রাজনীতিতে কেন এত গুরুত্বপূর্ণ? এবং প্রত্যেকটি রাজনৈতিক দল এখন স্থানীয় সরকার এই যে নির্বাচনের ঘোষণা হয়েছে যে বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে পারে, প্রত্যেকে কিন্তু নিজের নিজের জায়গা থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। আমরা যতটুকু জানি এনসিপি, জামায়াত ইসলামী কিংবা বিএনপি সকলেই। কেন দরকার, কেন গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার নির্বাচন? আপনার কি মনে হয় আবু আলম মোহাম্মদ শহীদ খান? ধন্যবাদ আপনাকে। আসলে স্থানীয় সরকার তো একটা সরকার। বাংলাদেশের দুই ধরনের সরকার আছে, এটা জাতীয় সরকার বা কেন্দ্রীয় সরকার, যেটা পার্লামেন্ট এবং মন্ত্রিসভা দ্বারা পরিচালিত হয়, আর আছে স্থানীয় সরকার। এবং স্থানীয় সরকার সংবিধানে আছে, এবং সংবিধানে বলা হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচিত প্রতিনিধির দ্বারা চলবে। যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করলেন বা ক্ষমতা আসলেন, তখন তারা এক কলমের খোঁচায় সব স্থানীয় সরকার পরিষদ বাতিল করে দিলেন। তো এই বাতিল করাটা কতটুকু যৌক্তিক হয়েছে সেটা আলোচনার বিষয়। কিন্তু বাতিল করার ফলে না, ইউনিয়ন পরিষদ, আমরা উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন এবং সিটি পৌরসভা। তো এই যে বাতিল করার কতটুকু যৌক্তিকতা আছে এবং এরকম কলমের খোঁচায় বাতিল করে দেওয়া যায় কিনা, এটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু তাতে কি হয়েছে? তাতে হয়েছে যে স্থানীয় সরকার অনেকগুলো সেবা সরাসরি জনগণকে প্রদান করে। তো এখন ধরেন যে প্রশাসক দিয়ে আসলে স্থানীয় সরকার চলে না এই জন্য যে প্রশাসক তো একজন ব্যক্তি, আর স্থানীয় সরকারের তো একটা যৌথ নেতৃত্ব থাকে এবং বেশ কয়েকজন কালেকটিভ, কয়েক স্তরে তো আছে। সিটি কর্পোরেশন চিন্তা করেন 80 জন কমিশনার থাকতে পারে, 50 জন থাকতে পারে, তারপর আপনার মেয়র আছেন, পৌরসভাতে অনেক প্রত্যেকেরই আলাদা দায়িত্ব আছে, জোনাল আছে, প্রত্যেকের ওয়ার্ড আছে। তো যার ফলে এই দায়িত্বগুলো পালন করার একজন প্রশাসকের খুব কঠিন কাজ। এটা একজন প্রশাসক, আর প্রশাসক বিষয়টা শুধু আমলাতান্ত্রিক হয়ে যায় এবং আমলাদের সাথে উনি কাজ করেন। সংবিধানের সাথে এটা সাংঘর্ষিক। তো আপনি প্রশাসক দিয়ে কতদিন চালাবেন? এটা তো ওনারা নতুন করে শুরু করেন, এটা অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেছে এবং প্রশাসক দিয়েছিল। এখন প্রশাসক কিছু বদল করা হয়েছে। নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল। প্রেশার ছিল জামাত এবং এনসিপি, খুবই প্রেশার, আগেই স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। তখন আমরা আলোচনা করেছিলাম যে আগে কেন দিতে হবে, কারণ এগুলো তো আইয়ুব খানের সময় এরকম হতো আর কি। বা সেনাবাহিনী যখন ক্ষমতা দখল করে তখন তাদের যখন কোনো দল থাকে না, তখন দল তৈরি করার জন্য তারা একটা স্থানীয় সরকার নির্বাচন করে তার মধ্য দিয়ে কিছু লোককে বাছাই করে দলটা গঠন করার চেষ্টা করা হয়। তারপরে তো
ওই সময় ওই স্থানীয় সরকারের পরে আরেকটা আসলো যে সংস্কারের বিষয়ে গণভোট করতে হবে, এই আর একটা গণভোট নিয়ে ভীষণ আলোচনা হলো। এবং তারপরে বিএনপি কিছুটা বাধ্য হয়ে, উনি আরো ভালো বলতে পারবেন, যে বাধ্য হয়ে মেনেই নিল যে ঠিক আছে একই তারিখে গণভোট হবে এবং জাতীয় নির্বাচন হবে। তো তখন থেকে আমরা স্থানীয় সরকারের বিষয়টা আলোচনা করছি। তো স্থানীয় সরকার নির্বাচন যত তাড়াতাড়ি করা সম্ভব হলে ভালো। তো এখন তো আপনি এই জুন জুলাই মাসে আর এই আগস্ট এইসব মাসে তো আর নির্বাচন করতে পারবেন না, কারণ এখন আবহাওয়া আপনার নির্বাচনের অনুকূল নয়। বর্ষা, বন্যা হতে পারে, ফ্লাড হতে পারে, অনেক গরম। সো যেটা ওনাদের মন্ত্রী, আমাদের স্থানীয় সরকার মন্ত্রী যেটা বলেছেন বা পার্টির মহাসচিব যেটা বলেছেন সেটা হলো যে তারা নভেম্বর ডিসেম্বরের মধ্যে বোধহয় তারা একটা নির্বাচন করতে চান। স্থানীয় সরকার কি স্বতন্ত্রভাবে কাজ করতে পারে? এটা প্রশ্নের সরাসরি উত্তর হলো আমার দেশে এখনো পারে না, মানে আমাদের প্রিয় বাংলাদেশে এখনো পারে না স্বতন্ত্রভাবে কাজ করার কথা। সংবিধান তাই আছে যে ওটা আলাদা সরকার এবং আলাদাভাবে চলবে, এবং একটা সরকারের উপর আরেকটা সরকারের থাকবে না। মানে ধরেন সিটি কর্পোরেশন আছে, সে পৌরসভার উপরে কোনো কর্তৃত্ব করতে পারবে না। মাতব্বরি শব্দটা বের হয়ে যাচ্ছিল, আমি ইচ্ছা করে ওটাকে বললাম না, তারপরে উচ্চারণ করলাম। ধরেন উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের উপরে কিছু করতে পারবে না, অথবা সংসদ কোনো প্রতিষ্ঠানের উপরে খবরদারি করতে পারবে না। বাট আমাদের স্থানীয় সরকার আইনে বেশ কিছু কালো আইন আছে, সেগুলো তো আলোচনা করতে হবে, ওনারা সংসদে নিশ্চয়ই আলোচনা করবেন। আরেকটা বড় যে আইনটা সবাই মিলে করেছেন সেটা হলো যে এই উপজেলা পরিষদে এমপি সাহেবদের একটা নিয়ন্ত্রণ। এখানে দাঁড় করায় আপনাকে এমপি সাহেবকে ধরি। এমপি সাহেবকে এই প্রশ্নটা করতে চাই। এই এবারের স্থানীয় সরকার স্বতন্ত্রভাবে কাজ করবে, জনপ্রতিনিধিরা, সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিরা তাতে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না, সেই আশ্বাস আপনার কাছ থেকে, মানে সেই কথাটা আমরা নিতে চাই, সেই আশ্বাসটা নিতে চাই, এক। আর দ্বিতীয়ত, যখন সংসদ সদস্যরা বলছেন যে ওই স্থানীয় সরকার মানে যে অফিস থাকবে সেখানে তাদের বসার জায়গা দরকার, তাদের অফিস দরকার, তাদের গাড়ি দরকার, তখন আসলে এই যে হস্তক্ষেপ করবে না আপনি আশ্বাস দিয়ে যাবেন, সেটা কতটুকু বাস্তবায়িত হবে, সেটি একটা প্রশ্ন। এগুলো নিয়ে এর আগে একটা টকশোতে আলাপ করেছিলাম। ফার্স্ট অফ অল, যে সব স্থানীয় সরকার প্রতিনিধিরা সরকারের কাছে দায়বদ্ধতা থাকে না এমপির কাছে, আমি বলি। কারণ যখন ওই দলীয় মার্কার ভিত্তিতে নির্বাচন হয় না, তখন তো সম্পর্কই হয়ে যায়। হ্যাঁ, এমপির যে দল, চেয়ারম্যানের যদি সে একই দল হয়ে যায়, তো এমনি ভাইস ভার্সা হয়ে যায়, আপনি আপোষেই অনেক কিছু হয়ে যায় আর কি, বা আলোচনা করে সিদ্ধান্ত নেয়, সেখানে হস্তক্ষেপের বিষয়টি খুব একটা কিভাবে দেখবেন এটা যায় না। তবে আমি যেটা দেখছি, ইউনিয়ন কাউন্সিল, যেটা তৃণমূল পর্যায়ে, পুরসভায় কাজ করার অভিজ্ঞতা তো আমার নাই, ইউনিয়ন কাউন্সিলের যে চেয়ারম্যানরা তারা কিন্তু আলাদা বরাদ্দ পায় এবং তারা স্বাধীনভাবে তাদের প্রকল্প বাস্তবায়ন করতে পারে। বিজিএফ, বিজিডি যেগুলো আছে, এগুলো কিন্তু চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে যায় সরাসরি, এবং সেগুলো তারা তাদের মেম্বার টেম্বার নিয়ে এগুলা কিন্তু বিতরণ করতে পারে স্বাধীন। বিতরণ কি হয়? হ্যাঁ, হয়, 100% এগুলো হয়। ভিজিএফ, বিজিডি না না, আসলে কি হয়? কারণ এর আগে আমরা আমি আপনাকে বলি, প্রচুর না এগুলো শোনা কথা, আমি বলি ইউনিয়ন কাউন্সিল ভিজিএফ, যেটা বিজিএফ বা ওই যে সামাজিক সুরক্ষা যে কর্মসূচি, বিধবা এবং মহিলা, এগুলা 900 করার সুযোগ নাই। হ্যাঁ, হয়তো 20 কেজি চাউল দেয়, সেখানে 19 কেজি দিতে পারে। হ্যাঁ, একটা প্রবলেম আছে যে ওই যারা চাউল দেয় তারা ওই ক্যারিং খরচ দেয়, তাই না? তো এটা আমরা কথা বলেছি যে ক্যারিং খরচটার সাথে দিয়ে দিলে যাতে 19 কেজি না দিতে পারে। এখানে আমার মনে হয় না খুব, মানে 10% বা 5% 900 হওয়ার সুযোগ না হয়। কোথায় আমি বলি, যেগুলো হয় কি কাবিখা, টিআর, এই প্রকল্পগুলাই 900 হয়, এটা সত্য। এই প্রকল্পগুলা ধরেন কাজ কতটুকু হয় কতটুকু হয় না, এই প্রশ্নটা আছে, অনেক জায়গায় হয়, এটা সত্য। আর আপনার যেটা উপজেলা পরিষদ থেকে যেটা হয় টেন্ডার, বা জেলা পরিষদ বা কি বলে ওপেন টেন্ডারের মাধ্যমে হয়, হ্যাঁ, ম্যাট্রিক্স পদ্ধতিতে যে টেন্ডার, সেখানেও হস্তক্ষেপ করার সুযোগ নেই, এবং সেইখানেও 900 করার সুযোগ খুবই কম। ঠিকাদার যদি কাজ একটু ভালো করলো, একটু মন্দ করলো, সেইগুলা চেয়ারম্যানরা দেখাশোনা করে বা এমপিরা দেখাশোনা করে। এখানে এদের সাথে এমপিদেরও সংযোগ সম্পর্ক খুব একটা নাই। এমপিরা যেটা পারে, এমপিদের নামে যদি কোনো বরাদ্দ যায়, সেটা তারা বিতরণ করতে পারে, প্রজেক্ট দিতে পারে, এটা দিতে পারে, বা এই প্রজেক্টগুলো সে দিতে পারে, সেগুলো ম্যাক্সিমাম টিআর, কাবিখা টাবিখা, এই প্রকল্প। এর বাইরে এমপি সাহেবদেরও খুব একটা হস্তক্ষেপ করার সুযোগ নাই। আর আপনি যেটা বলেছেন যে এমপি সাহেব
জায়গা দরকার কেন? আমরা মনে করেন এই যে এমপি সাহেবদের যে সরকারি প্লট এবং গাড়ির একটা ব্যাপার ছিল, বিগত এমপিরা নিয়েছেন, আমরা কিন্তু নির্বাচনের আগে এই বক্তৃতা দেইনি যে আমরা গাড়িও নিব না, বাড়িও নিব না, হ্যাঁ, প্লট নিব না, আমরা কিন্তু দেইনি। বিএনপি পক্ষ থেকে জামাত ইসলাম দিয়েছিল, সেটা তাদের ভোটের প্রয়োজনে। আমরা নির্বাচিত হবার পরে আমার প্রধানমন্ত্রী আমাদেরকে অনুরোধ করেছে যে এই সুবিধাটা আমরা নিতে চাই না, নির্বাচিত হবার পরে। তো আমরা সকলে মেনে নিয়েছি এক বাক্যে, আমরা কিন্তু নেইনি সেটা গাড়ি বাড়ি প্লট এখন, বা গাড়ি বা প্লট। তো এইখানে আপনি যদি হিসাব করেন এক একজন এমপির মিনিমাম হয়তো সরকারের 10 লক্ষ টাকা কি 10 কোটি টাকা খরচ হইতো সরকারের পক্ষ থেকে। আমরা নেইনি, আমরা চাইও নাই। গাড়ির বিষয়ে কেউ কেউ বলেছে, কেউ কেউ বলেছে। আবার উপজেলায় অফিসের বিষয় আপনি যেটা বলেন এটা ঠিক, এমপিদের বাস্তবতা কিন্তু আপনারা বুঝবেন না। কেন বুঝবেন না? আমি এই যেমন আজকে সকালে আমার এলাকায় গিয়েছি, দুপুরে এসে আমি ফার্স্ট সকাল অধিবেশন ধরতে পারিনি, কর্মসূচিতেই গিয়েছি, সরকারি কর্মসূচি বিশের জন্য। দুপুরে এসে আমি সংসদ করলাম, হ্যাঁ, 3টার সময় অধিবেশন ধরেছি, ওখান থেকে এখানে আসলাম, মাঝখানে একটা দাওয়াত খেয়েছি। এরকম সপ্তাহে আমার 4 দিন 5 দিনও যায়, এমন আছে একদিন 2 দিনও যাওয়া লাগে, কারণ আমার যেহেতু যাইতে সময় একটু কম লাগে, এরকমও যাওয়া লাগে। এবং এত সব মানুষ, সরকারি কর্মকর্তা আছে, অফিস আছে, আপনি ডিসি অফিস দেখেন, ইওন অফিস দেখেন, কয়জন মানুষ যায় আমি জানি না। আমার এখানে হেন কোনো মানুষ নাই যে আসে না, হেন কোনো মানুষ, ব্যক্তিগত সুবিধা অসুবিধা, পারিবারিক অসুবিধা, জমি জাতি, চাকরি বাকরি, টিউবওয়েল, রাস্তাঘাট, পুকুরঘাট, হেন কোনো প্রবলেম নাই যে আসবে না। শত শত লোক আসবে। আপনি এখন বাসায় যাই দেখবেন লোক আর লোক, যত রাতেই আপনি বাসায় যান, সকালে ঘুম থেকে উঠলে দেখবেন মানুষ, এদের সমস্যার সম্ভাবনা। তো এই যে মানুষকে আপনি এন্টারটেইন করবেন, সবার তো সেই ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকে না, বাড়ি থাকে না, থাকে আপনি বলেন। তো ওখানে বসতে দিলেই যে কর্তৃত্ব হয়ে গেল, হস্তক্ষেপ হয়ে গেল, বিষয়টা তো এরকম ভাবে না, সবার ক্ষেত্রে না ভাবলেও চলে। এমপি সাহেব তো একটা বসার জায়গা লাগে, তারও তো একজন মানুষ আসলে তাকে চা খাওয়াইতে লাগে, কেউ অসুস্থ মানুষ আছে সাহায্য দেন, হাসপাতালে যাব, চিকিৎসা করতে পারতেছি না, এরকম শত শত, বিয়ে দিতে পারতেছি না মেয়ে, ঘর নাই, বাড়ি নাই। এই যে সমস্যা কার কাছে যায় আমি জানি না। এমপি সাহেবের ঘুম ভাঙিয়ে এগুলো শুই না, ঘুমতে উঠে সেগুলো শুনে। তখন আপনি বলতে পারেন আপনি কেন হয়েছেন এমপি, তখন সবার তো আর প্রত্যেক তালুকদারি থাকে না যে নিজের পকেট থেকে দিবে। আমি আরেকটা টকশোতে বলেছিলাম যে এমপিদের বেতন কাঠামো ঠিক করে দেন, এমপির অনেক খরচ, এমপির তো ওই যে বাড়িতে যাইতে হয়, আসতে হয়, গাড়িটা কে দিবে? আপনি সরকারের একজন ডেপুটি সেক্রেটারি গাড়ি দেন, আপনি সরকারের, আমি বলছি না গাড়ি আমাদের, যেহেতু আমরা গাড়ির বলি নেই, আপনি ইউনোকে গাড়ি দেন, তো এমপি সব তো সরকারেরই অংশ, তাকে কেন দেন না? এই প্রশ্ন কেউ যদি করে আপনি কি বলবেন? কেন দেবেন না? সেটা সরকারি কাজেই ব্যবহার, আবার গাড়ি নিয়ে যাবেন, এমপির তো শেষ হয়ে গেলে। এটা তো মহাভারত, এতে সরকারের কত টাকা খরচ হয় এইটা আমি জানি না, কত শত কোটি টাকা খরচ হবে, কিন্তু এই প্রশ্নগুলো আছে। এমপি সাহেবদের যন্ত্রণা, আপনি এমপি সাহেবদের ইউনিয়ন স্থানীয় উন্নয়ন প্রকল্পে কেন অন্তর্ভুক্ত করছেন? প্রয়োজন নাই তো। আপনি তাদেরকে আইন প্রণয়ন করতে দেন, হ্যাঁ, তাদের কাছে মানুষ আসে, তাদের বেতন বাড়াই দেন, হ্যাঁ, সবাই যে দুর্নীতিবাজ হইতে চায়, নট দ্যাট, কিন্তু তার তো একটা মিল। আপনি যদি ওই সালে বেতনে আপনি চলতে চান, এলাকায় না যাইতে পারেন, মানুষকে পাশে না দাঁড়াইতে পারেন, আপনার আগামী বছর কেউ ভোট দিবে না। আপনার যেই কর্মী আপনাকে চাইবে যে আপনি খুব সৎ আদর্শবান নেতা, এমপি বানাবে চায়, সেই কর্মী দেখবেন একজন টাকালো লোক যায়, যদি তার মায়ের চিকিৎসার জন্য টাকা দিয়ে দেয়, কবি যে এইটা হলো ভালো নেতা, আসল নেতা। এটা আমাদের মনস্তাত্ত্বিক ব্যাপার। এই জায়গাটা আপনি কিভাবে ব্যালেন্স করবেন, এটা একটা জটিল। হ্যাঁ, মানে নেতা এবং ভোটার সকলেরই আসলে মন মেজাজ পাল্টেছে। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনি কি মনে করেন এই বিষয়টিকে, আপনি কিভাবে দেখছেন? শহীদুল ইসলাম বাবুল এমপির বক্তব্য প্রেক্ষিতে আপনি কিছু বলতে চান কিনা? না, এগুলো তো জেনুইন প্রবলেম, তো এগুলো একটু সমাধান খুঁজে বের করতে হবে। এমপি সাহেবের এলাকায় একটা অফিস দরকার, তো উনি 3টা উপজেলা বা 2টা উপজেলার এমপি হতে পারেন, তাই না? আমার তো 3টা উপজেলা, আপনার কারো 2টা আছে বা কারো একটা উপজেলার এমপি আছে। তো আপনি উপজেলা পরিষদের যে অফিসটা, সেটা উপজেলা পরিষদের অফিস, এবং ওখানে উপজেলার চেয়ারম্যান ইলেক্টেড, ভাইস চেয়ারম্যান 2 জন, প্লাস ইউনো সাহেব সহ আরও অন্যান্য কর্মচারীরা বসেন, এবং ওখানে আরও কয়েকটা অফিস আছে, ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের অফিস দেওয়া আছে। তো এমপি সাহেবদের অফিস দিতে হবে, এমন অফিস দেন। পৃথিবীর অনেক দেশে এমপি সাহেবদের অফিস আছে, অফিস দেন, অফিস ভাড়া দেন, কিছু একটা তো গভর্নমেন্ট সরকার করতে পারে, এবং সংসদে এটা আলোচনা করেই ঠিক করা যায় যে এমপি সাহেবের একটা অফিস থাকবে, একটা বাড়ি ভাড়া করবে, সেখানে অফিস করবেন। এর আগে তো কখনই উপজেলা পরিষদে বসার অফিস চাই এরকম আলোচনা তো হয়নি। আলোচনা হয়নি সঙ্গত কারণে, কারণ ওটা যৌক্তিক আলোচনা না, কারণ ওটা একটা উপজেলা পরিষদ অফিস, ওটা এমপি সাহেবের অফিস না। সুতরাং এমপি সাহেবের অফিস, আপনি উপজেলা পরিষদের উল্টা দিকে একটা 2তলা 3তলা বিল্ডিং ভাড়া নিয়ে অফিস করেন, ওটা এমপির অফিস, স্বীকৃত অফিস করেন। এবং সেখানে যেটা বাবুল সাহেব বললেন যে তার যে সমস্ত অসুবিধা, লোকজন দেখা করতে যাবে, এবং ওনাদেরকে প্রাইভেট সেক্রেটারি দেন,
ওনাদেরকে বা সেক্রেটারি দেন বা ওনাদেরকে একটা অ্যাসিস্ট্যান্ট দেন যারা এগুলো লিপিবদ্ধ করবে, কারণ উনি তো সারাক্ষণ এলাকায় থাকবে না, ওনার অফিস থাকলে অফিসে যে মানুষ যোগাযোগ করতে পারবে কখন এমপি সাহেব আসবেন, কখন দেখা হবে, একটা অ্যাপয়েন্টমেন্ট রাখা, শিডিউল রাখা, এগুলো পৃথিবীর দেশে দেশে আছে। সুতরাং আমাদের দেশে এটা চালু করতে কোনো অসুবিধা নেই। বাট যখন ওই যে উপজেলা পরিষদ অফিসে অফিস চান তখন হবে কি ওইখানে একটা সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে। মানে এমপি সাহেবের লোকজন আলাদা, উপজেলা পরিষদের চেয়ারম্যানের লোকজন আলাদা, তারপরে ওখানে কথাবার্তা এবং ভিড়টা, কারণ ওইটা একটা সেবা প্রদানের অফিস। তো কেউ তো বলতে পারে ডিসি অফিসে আমাদের জায়গা দেন, বা কেউ বলতে পারে জেলার এমপি যিনি সদরের তিনি বলতে পারে আমাকে এসপি অফিসেই একটা জায়গা দেন, বলতে পারে না। তো খুবই সুনির্দিষ্টভাবে কিছু অফিসের জায়গা আছে, ডিসি অফিস, সিভিল সার্জন অফিস, উপজেলা চেয়ারম্যান বা উপজেলা নির্বাহী অফিসারের অফিস, এগুলোর সুনির্দিষ্ট অফিস। সুতরাং এমপি সাহেবদের অফিস দরকার, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাদের এলাকায় তাদেরকে অফিস দেন। যেমন এখানে তো পার্লামেন্টে এমপি সাহেবদের জন্য একটা বাসার ব্যবস্থা আছে, অ্যাকোমোডেশন আছে, সেটা তারা অফিস হিসেবেই ব্যবহার করেন। সবাই ওখানে পরিবার নিয়ে থাকেন না, কেউ কেউ অফিস হিসেবে ব্যবহার করেন, সেটা একটা আছে। যাতায়াত অফকোর্স এটা একটা সমাধান করতে হবে। ওনারা নিজেই ইচ্ছা করে গাড়ি নেন নাই, কেন গাড়ি নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং অনেকে যে গাড়ি নিয়েছেন তারপরে একটা সময় পরে বিক্রি করে দিয়েছেন, ওখান থেকে মানে এর আর্থিকভাবে আগের উদাহরণ। সেই কারণে হয়তো ওনাদের পার্টি এবং জামাত এনসিপি একটু আগ বাড়িয়ে যে আমরা গাড়ি নিব না, এটা নিব না, সেটা নিব না। পরে তো টিভি, ফ্রিজ এবং ওইসব কি পর্দা টর্দা, ওয়াশিং মেশিন, হ্যাঁ, তাই না? একটা বিরতি নেই দেশ সাম্প্রতিকে। দর্শক ফিরে আসছি, সঙ্গে থাকুন। সবাইকে স্বাগত জানাচ্ছি আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে। সোনিয়া হক আপনাদের সাথে আছি। স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ কোন প্রক্রিয়ায় এগোচ্ছে, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করছিলাম। শহীদুল ইসলাম বাবুল এমপি আছেন এবং আবু আলম মোহাম্মদ শহীদ খান আছেন আমাদের সাথে। আমি একটু আবারও শহীদুল ইসলাম বাবুল এমপি আপনার কাছেই ফিরে যেতে চাই। স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ বলা হয়েছে যে বাজেট এবং সরকারের কিছু পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনার পরবর্তীতেই এর তফসিল ঘোষণা করবে ইসি। মানে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়াটা আসলে কি ধরনের প্রক্রিয়া, মানে আমরা একটু জানতে চাই যে প্রক্রিয়াটা কি ধরনের প্রক্রিয়া, যে কোন কোন দিক থেকে এগোচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটি। না, স্থানীয় সরকার নির্বাচন তো করতেই হবে। এখন নতুন গভর্নমেন্ট, নতুন সরকার, বা তাদের কাঠামোগত, প্রশাসনিক কাঠামোগত কিছু বিষয় থাকতে পারে, কিছু আইন পরিবর্তনের ব্যাপার থাকতে পারে। এই বিষয়গুলো নিয়ে সম্ভবত চিন্তা করা হচ্ছে। আর এটা তো আমাদেরই প্রবলেম। ধরেন স্থানীয় সরকারের মেজর পোর্শন, সবচাইতে আমার মনে হয় মেজর পোর্শন না, 80% পোর্শনই ইউনিয়ন কাউন্সিল। হ্যাঁ, ইউনিয়ন কাউন্সিল। সেইখানে তো বিগত সরকারের রিজিমের আমলের সুবিধাভোগী ম্যাক্সিমাম জায়গায় তারা নির্বাচিত। সেই প্রেক্ষাপট তো সমস্যা অনেক জায়গায় অনেক ক্ষেত্রে হচ্ছে। তো সেই প্রেক্ষাপটে তো আমাদেরও প্রয়োজন নির্বাচন হইলে সুস্থ সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে যদি একটা নেতৃত্ব উঠে আসে, তাদের সাথে কাজ করতে অনেক সুবিধা এবং কমফোর্টেবল হবে। সেই জন্য আমরা সেই নির্বাচন নিয়ে কোনো তাল বানার ব্যাপার নাই। শহীদ ভাই যেটা বলেছেন, এখন তো আসলে এই জুন জুলাই তো সবচাইতে হট টাইম, এই নির্বাচন হয় না। আমি বিশ্বাস করি যে নভেম্বর ডিসেম্বর বা অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যে পর্যায়ক্রমে এই নির্বাচনগুলো একটার পর একটা হবে। সেই বিষয়ে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। এটি নিয়ে কোনো কনফিউশনের প্রয়োজন আছে বলে মনে করি না। নির্বাচন তো হতেই হবে, কেন হবে না? হ্যাঁ, আরেকটা বিষয় সেটা হলো যে এখানে কোনো দলীয় প্রতীক থাকবে না। সেক্ষেত্রে এনসিপি এবং জামায়াতে ইসলামী দুটি আলাদাভাবে দল, মানে তারা মানে আলাদাভাবে স্বতন্ত্রভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করবে। বিএনপি, এনসিপি এবং জামায়াতে ইসলামকে এই নির্বাচনে কতটুকু প্রতিদ্বন্দ্বী মানে ভাবছে, শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ভাবছে কি দুর্বল ভাবছে, কি মনে হয় আপনার? আমার মনে হয় প্রতিদ্বন্দ্বী, তাদেরকে দুর্বল করে ভাবার দরকার কি, কারণ কি? অবশ্যই দুর্বল করে ভাবা। আর বিএনপি এইভাবে তো দলীয় মনোনয়ন দিবে না এবার। হ্যাঁ, এটা করে প্রবলেমটা কি হয়েছে, ধরেন এটা কখনো ছিল না আমাদের দেশে। আওয়ামী রিজিমে বোধহয় তারা এসে শেষ সময় বা মাঝামাঝি সময় তারা এই প্রত্যেকটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত দিল। তার মানে আপনি দলবাজিটা একেবারে ঘরে ঘরে আপনি পৌঁছে দিলেন। এবং এটা নিয়ে দুর্নীতি, করাপশন, মনোনয়ন বাণিজ্য, মানে এমনও হয়েছে একটা বাড়ির বিনিময়ে একটা নমিনেশন, আমি জানি এগুলা। এই যে প্রসেস বা প্রক্রিয়া, এটা খুবই খারাপ। স্থানীয় সরকার নির্বাচনটা নানান প্রেক্ষাপট, নানান বাস্তবতা থাকে। সেই বাস্তবতা এখানে নির্বাচন হয়। এখানে আপনি নৌকা মার্কা, ধানের শীষ মার্কা, দাঁড়িপাল্লা মার্কা যদি আপনি ঘরে ঘরের মধ্যে এইভাবে, তাহলে কিন্তু বিভেদ, বিভাজন এবং দলীয় রাজনীতির যে একটা কি বলে সর্বগ্রাসী রূপ, সেটা কিন্তু এটা ছড়ায় যায়। হ্যাঁ, এটা কাম্য না, এবং সেটা আমরা রিয়েলাইজ করছি। এবং সেই রিয়েলাইজ করার পরেই আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে না, এই যে স্থানীয় সরকার নির্বাচনগুলো এইভাবে দলীয় মনোনয়নের ভিত্তিতে হওয়া উচিত না, হ্যাঁ, কোনোভাবেই।
একটা রাজনৈতিক দল যার কার্যক্রম নিষিদ্ধ রয়েছে তারা প্রকাশ্যে কার্যক্রম করবে না ঠিকই, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে তো তারা অংশ নিবে বিভিন্নভাবে, বা তাদের ভোট টানার একটা বিষয় তো থাকবে, সেটা কিভাবে? না না করবে। যারা আওয়ামী লীগ সমর্থন করেন সব মানুষ তো আর পালায়ে যায় নাই, তাই না? এলাকায় তো আছে, তারা সামাজিক কাজকর্ম করতেছে, কেউ কেউ মানে কি বলে স্থানীয় সরকারের প্রতিনিধিও আছে তারা, হ্যাঁ, তো তাদের তো ওইভাবে সমস্যা হচ্ছে না। তো নির্বাচন করলে মার্কা যেহেতু থাকছে না, হ্যাঁ, ব্যক্তিগতভাবে তো অনেকেই নির্বাচন করছে, তা করতে পারবে। ভোট ভাগ হবে না তখন? হবে, ভোট ভাগ হবে, ভোট তো ভাগ হইতেই পারে। হ্যাঁ, এখন কে কিভাবে নির্বাচিত হবে, কে কোথায় কি ভোট পাবে সেটা ভোটের পরে বোঝা যাবে। ভোট তো ভাগ হতেই পারে, হোক, সেটার সমস্যা কি, ভোট তো ভোটই। ভোট তো ভোটই। আমি চলে যাই আবু আলম মোহাম্মদ শহীদ খান, তিনি কি ভাবছেন এই বিষয়গুলো নিয়ে? কারণ আরো একটি কথা, সেটা হলো যে শহীদুল ইসলাম বাবুল এমপি বলছিলেন যে এমপিদের বেতন বাড়িয়ে দেন, বাড়িয়ে দেওয়া হোক, বা বিভিন্ন তার প্রয়োজনীয়তার কথাগুলো তিনি তুলে ধরেছেন। বেতন বাড়িয়ে দিলেই কি আসলে দুর্নীতি কমে যাবে বলে মনে হয়? না, আপনি এমপিদের সাথে কি ডাইরেক্ট দুর্নীতির কোনো সম্পর্ক আছে কিনা আপনি ওইটা প্রশ্ন করছেন কেন? প্রশ্নটা এরকম হতে পারে যে এমপি সাহেবরা এখন যে বেতন ভাতা পাচ্ছেন বা যে সুবিধাগুলো পাচ্ছেন, সেই সুবিধার ভিত্তিতে তারা যে এলাকায় যে কাজটা করবেন বা জনসংযোগ করবেন বা জনগণের জন্য যে দায়িত্বটা পালন করবেন, সেটা তারা সুচারুরূপে পালন করতে পারছেন কিনা, মানে ওই টাকায় হচ্ছে কিনা। যেটা আমরা হিসাব দেখলাম যে তাদের বেসিক বেতন 55,000 টাকা, সেটা তো অনেক কম, এটা বোঝাই যাচ্ছে। এবং তাদের যে যাতায়াত ভাতা 70,000 টাকার মতো, আরো কিছু কিছু ভাতা আছে, কিছু আপ্যায়ন ভাতা আছে, সারা বছরের জন্য 1,20,000 টাকা একটা ভাতা আছে। এই সব মিলিয়ে তাদের একটা মানে তাদেরকে বেতন ভাতা দেওয়া হয়। তো এখন ধরেন যে বিভিন্ন এমপি তো বিভিন্ন এলাকা থেকে আসেন এবং বিভিন্ন জায়গায় তাদের যেতে হয়, হতে পারে তাদেরকে আপনি বাসে করে যেতে বলতে পারেন যে আপনারা নর্মাল পাবলিক বাসে যাবেন। আমি অনেক এমপিকে পাবলিক বাসে যাওয়া আসা করতে দেখেছি, বাট এখনকার পরিস্থিতিতে তো আপনি গাড়িতে যাওয়া এবং আরো সাথে লোকজন যায়, তো সব মিলে এখন এমপিরা কি করে বাসে উঠবে? ছাত্র নেতারা তো বড় বড় প্রাডো গাড়িতে চড়ে। সেটা এমপিরা উঠতে পারে, ছাত্র নেতারা কি করে ওটা আমাদের ইস্যু না। আমাদের ইস্যু যদি আমার এমপি মহোদয় বাসে করে তার এলাকায় যান, এটা খুব একটা যে খারাপ হবে এরকম না, কিন্তু সেটারও তো একটা খরচ আছে। তো এমপিদের যে বেতন ভাতা দিয়ে আছে, এটা পর্যালোচনা করা উচিত এবং তাদেরকে এমন পরিমাণ বেতন ভাতা দিয়ে দেওয়া উচিত যাতে তারা তাদের কাজটা ঠিক মতো করতে পারেন। একজন এমপি এলাকায় গেলে 100-150 লোক আসে, 200 জন আসে, তো 200 জনকে 200 কাপ চা, 200 ছোট বিস্কিট খাওয়াইলে তো খাওয়াতে হবে, তাই না? আর উনি এইটুক না করলে কি করবেন? অনেক জায়গায় তো অনেক বেশি করতে হয়। তো এই সমস্ত কিছু বিবেচনা করে তাদের যাতায়াত ভাতা, তাদের আপ্যায়ন ভাতা, এগুলো বাড়ানো যায়। এবং অফিস ভাতা যেটা দেখলাম অফিস ভাড়ার জন্য 15,000 টাকা, এটা খুব কম। 15,000 টাকা তো কোনো উপজেলায় কোথাও কোনো অফিস পাওয়া যাবে না। সুতরাং অফিস ভাড়া আপনি আরো একটু বাড়ান, ঠিক করেন 30-40,000 টাকা হতে পারে। এবং এই যে এই টাকা বাড়ালেই যে আমাদের দেশের সবকিছু ঠিক হয়ে যাবে এরকম না, আবার এই টাকা না বাড়ালে যে কাজকর্ম বন্ধ হয়ে যাবে এরকম না। বাট তাদের প্রয়োজনটা দেখতে হবে এবং আমাদেরকে দেখতে হবে, জনগণ আমরা যাদেরকে ভোট দিয়েছি। নাহলে ওখানে নানান ধরনের জিনিস ঘটে এবং কেউ ঘটান, সেটা ভালো লাগে না শুনতে, আপনারও ভালো লাগবে না, ওনাদেরও ভালো লাগবে না। সো ওই জায়গায় একটা ব্যবস্থা করতে হবে। এখন আপনার নির্বাচন আসলে এটা তো পরিষ্কার যে নির্বাচন আসবে এবং এই নির্বাচন তো দলীয় ভিত্তি হচ্ছে না, মার্কা থাকছে না, এটা মোটামুটি সিদ্ধান্ত। এটা যদি সিদ্ধান্ত হয় এবং বিএনপির সিদ্ধান্ত যদি এটা হয়, উনি বিএনপি দলীয়ভাবে কাউকে মনোনীত করবে না, মানে প্রধানমন্ত্রী আগে হুঁশিয়ার করে দিয়েছেন, ঠিক আছে? উনি বিএনপি যখন দলীয়ভাবে কাউকে মনোনয়ন দেবেন না, সেটা কিন্তু ক্লিয়ার। বাট আমরা কি দেখতেছি? আমরা কিন্তু অলরেডি জামাতকে, এনসিপিকে তাদের মনোনয়ন ঘোষণা করতে দেখছি। তো আপনি স্থানীয় সরকার নির্বাচনে বলতেছেন আপনাদের আদর্শ বা লক্ষ্য উদ্দেশ্য বা প্রমিজে আপনারা বলতেছেন স্থানীয় সরকার স্বাধীন থাকবে, স্থানীয় সরকারের কোনো দলবাজি হবে না, স্থানীয় সরকারের কোনো মার্কা থাকবে না। তো আপনি মার্কা দিবেন না, আবার বলবেন যে সাদেক আলী আমার ক্যান্ডিডেট, জামাতের ক্যান্ডিডেট, আর নঈম আলী হলো এনসিপির ক্যান্ডিডেট। বিএনপি এটাও বলতে পারবে না, বিএনপি হয়তো 3-4 দাঁড়ায় যাবে। তো এইটা যে শুরু হয়েছে, তার মানে এটা এখন থেকে শুরু হয়ে গেছে। এবং এইটা কিন্তু তাদের যে প্রতিশ্রুতি বা স্থানীয় সরকার নির্বাচনকে আমরা যেভাবে দেখতে চাই যে স্থানীয় সরকার নির্বাচন দলনিরপেক্ষভাবে হোক এবং নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ যাকে পছন্দ করে তারা আসুক, তারা নির্বাচিত হোক এবং স্থানীয় সরকারের কাজটা করুক, সেটা কিন্তু অলরেডি তারা
বাধা দিচ্ছে, মানে বাধা সৃষ্টি হচ্ছে। তো এই বিষয়ে তো সরকার বা নির্বাচন কমিশনকে কথা বলতে হবে, এবং এইখানে নির্বাচন কমিশনের চেয়ে স্থানীয় সরকার বিভাগ ইম্পর্টেন্ট, কারণ স্থানীয় সরকার বিভাগ যখন নির্বাচন চাইবেন তখন এটা নির্বাচন কমিশন নির্বাচনটা দেবেন। আচরণবিধি সংশোধন, আচরণবিধি করতে হবে বা পরিবর্ধন কোনো কিছু প্রয়োজন আছে হ্যাঁ, এটা কিনা? করতে পারে যে এখানে প্রয়োজন হলে আচরণবিধি পরিবর্তন করবেন, কিন্তু আবার আচরণবিধি পরিবর্তনের নামে আরেকটা কাউকে বাদ দেওয়ার যদি চিন্তা ভাবনা থাকে সেটা আবার চিন্তা ভাবনা করতে হবে। আপনি হঠাৎ করে আচরণবিধির মধ্যে এমন কিছু লাগাই দিলেন যে এটা হইলে এটা, মানে এরকম শোনা গেছে না, মাঝখানে একটু শোনা গেছিল যে আওয়ামী লীগের কোনো কমিটির মধ্যে বা কোনো কিছুর মধ্যে যে আছে সে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। এখন এই যেটা আমার সমালোচক বললেন অলরেডি, আওয়ামী লীগের লোক সব তো পালায় যায়নি, সবাই আছে, অনেক মানে কয় পার্সেন্ট লোক পালাইছে, এটা 0.01%, মানে নেতৃত্ব পর্যায়ে এই পার্সেন্টেজ পালাইছে। কিছু লোক জেলখানে আছে নানান অভিযোগে, কিছু লোকের বিরুদ্ধে মামলা মোকদ্দমা অভিযোগ আছে, তারা হয়তো পলাতক আছেন বা গোপন আছেন বা পালিয়ে আছেন। তো এর বাইরে তো আছে না লোকজন। তো তারা যখন কেউ যদি নির্বাচন করতে চায় এবং তাকে যদি জনগণ ভোট দিতে চায়, ওয়েল অ্যান্ড গুড, আমরা সেটা করি। সুতরাং আচরণবিধি পরিবর্তনের নামে এমন কিছু করা যাবে না যেখানে আপনি কাউকে মাইনাস করার চিন্তা করতেছেন, এবং নির্বাচন কমিশনের আগ বাড়িয়ে কিছু করার দরকার নেই। তো সেটা সরকার চায় কিনা এটাও চিন্তা করতে হবে, সবচেয়ে বড় কথা জনগণ চায় কিনা এটাও চিন্তা করতে হবে। নির্বাচন কমিশনের এত দরকার নেই যে এই আমাকেই সব কিছু করে ফেলতে হবে, ঠিক আছে? নির্বাচন কমিশনকে অপেক্ষা করতে হবে সরকার সিদ্ধান্ত কি, পার্লামেন্টের সিদ্ধান্ত কি এবং আদালতের সিদ্ধান্ত কি, ওগুলোর উপর তো নির্ভর করতে হবে। সুতরাং নির্বাচন কমিশন আগ বাড়িয়ে কিছু করুক, এটার প্রয়োজন নেই। এই অংশে একটা বিরতি নেই, বিরতির সময় হয়ে গেছে। দর্শক, আরেকটা বিরতি নিয়ে ফিরছি আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতীকের সঙ্গে। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। দেশ সম্প্রতীকে নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। সোনিয়া হক আপনাদের সাথে আছি। স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ নিয়ে আমরা আলোচনা করছিলাম। শহীদুল ইসলাম বাবুল এমপি আছেন, আবু আলম মোহাম্মদ শহীদ খান আছেন। আলোচনায় ফিরে যেতে চাই। শহীদুল ইসলাম বাবুল এমপি, আপনার কাছে আমি আলোচনাতে যেতে চাই। সেটি হলো সংসদ প্রতিদিনই সংসদের অধিবেশন শুরু হয়েছে এবং এবারের অধিবেশন হচ্ছে বাজেট নিয়ে অধিবেশনটি। এর মাঝে মধ্যে আমরা নানা রকমের মানে সংসদ টিভিটা এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মানুষের কাছে, কারণ প্রতিদিনই কোনো না কোনোভাবে কোনো না কোনো সংসদ সদস্য এমন কিছু বলছেন বা এমন কোনো আচরণ করছেন যেটি আসলে বেশ মানুষ উপভোগ করছে। এর মধ্যে অভিযোগ উঠেছে সংসদ সদস্যদের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধেই, যে যারা একসময় আসলে ধান খেতে পাট খেতে থাকতেন তারা এখন প্রাডো গাড়িতে করে চড়ছেন, এমন অভিযোগগুলো উঠেছে। আবার বেশ কম সময়ের মধ্যে অনেকেই কোটিপতি হয়ে গেছেন বা অনেক সংসদ সদস্য অনেক রকমের ব্যবসা বাণিজ্য মেনটেন করছেন, এমন অভিযোগও উঠেছে। আমি একটু আপনার কাছে, মানে নাম মেনশন করতে চাচ্ছি না, কিন্তু আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি সংসদে এইসব বাহাসগুলো কেন চলছে? না, সংসদে গণতন্ত্রে এটা হবেই। কে কার বিরুদ্ধে, কার ত্রুটি, কার বিচ্যুতি, সরকারি দল বিরোধী দল পাল্টাপাল্টি থাকবেই। বক্তব্য বিবৃতি সবসময় ছিল, উত্তেজনা, ক্লাইম্যাক্স, ড্রামা, মেলোড্রামা, এগুলো সংসদীয় গণতন্ত্রের রীতি। হাতাহাতি, লাঠালাঠিও দেখেছি, পাথর ছোড়াছুড়ি, ফাইল ছোড়াছুড়ি, এগুলো হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এটা হয়নি, ডিবেটের মধ্যেই আছে। আপনি যেটা বলেছেন, আজকে বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম এই বক্তব্যটা দিয়েছেন পার্লামেন্টে, যে যারা ধান খেটে পাট খেটে থাকতেন তারা এখন গাড়ি বাড়ির মালিক হয়ে গেছে। আমি জানি না কিসের ভিত্তিতে উনি বলেছেন। আমার তৃণমূলে আমি এখনো যেতে পারি না, সত্যি কথা। উনি যদি অ্যাজ এ হোল বলে থাকেন, খুবই অন্যায় বক্তব্য। আমার তৃণমূলের নেতাকর্মীদের ভিতরে অনেক অভিমান, তাদের অনেক ক্ষোভ, তারা 17 বছর লড়াই করেছে, কষ্ট করেছে। আমাদের আর্থসামাজিক রাজনীতির মধ্যে আমাদের দলে সব লোক তো জান্নাতি, এটা আমরা বলি না। হ্যাঁ, আমাদের নেতা কর্মীরা এক্সপেক্ট করে, কেউ একটা চাকরি এক্সপেক্ট করে, কেউ একটু ভালো থাকতে চায়, হ্যাঁ, কেউ ব্যবসা বাণিজ্য করতে চায়। দিস ট্রু, এটা বাস্তবতা। কিন্তু আমরা কিন্তু দিতে পারি নাই, এবং নেতাকর্মীরা আমাদের প্রতি ক্ষুব্ধ। হ্যাঁ, যে এত কষ্টের পরে আমরা এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, না জানি কি এটা একটা স্বর্গীয় ব্যাপার। হ্যাঁ, নদীর এপার কয় সারিয়া নিচ্ছাস, এবং ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। রিয়েলি আই মিন ইট, যে আমি বিরোধী দলের সময় পুলিশের ভয়, জেল জুলুমের ভয় ছিল, সেটা আমরা একটা অভ্যস্ত হয়ে গেছিলাম অনেস্টলি। কিন্তু নেতা কর্মী, মানুষের যে ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা, সিম্প্যাথি আমি পাইছি, কিন্তু আমি সেই জিনিসটা আমি অভাব বোধ করি। এখন আমি যেটা দেখছি যে
প্রত্যেকেরই কিছু এক্সপেকটেশন আছে, আপনার আত্মীয় স্বজনও বেড়ে গেছে, প্রত্যেকেই কিছু হোপ নিয়ে আসে, কাজ নিয়ে আসে, সব প্রত্যাশা পূরণ হয় না। হ্যাঁ, নেতাকর্মীর এক্সপেকটেশন আছে, সেই প্রত্যাশাও পূরণ হয় না, এবং তারা মোটামুটি ওই ইখর মতো কি বলে এটা একটা মানে হয়ে ফিরে যাচ্ছে, অনেকে আহত হয়ে ফিরে যাচ্ছে। আপনার কাছে বিপুল প্রত্যাশা। আমার অনেক বন্ধু বান্ধব আমার এলাকায় গিয়েছে, ঢাকা থেকে একজন 38 বার গিয়েছে, 38 বার, আমার সাথে একবারও তার দেখা হয় নাই। দিস ট্রু। হ্যাঁ, এখন সেই বন্ধু যদি আমার কাছে একটা আবদার নিয়ে আসে, অন্যায় আবদারও যদি না হয়, একটা বদলির দাবি নিয়ে আসে, আমি যদি না করতে পারি, সেটা হার্ট ব্রেকিং না? এরকম আছে কিন্তু। তো এই প্রেক্ষাপটে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম যেটা বলেছেন এটা খুবই দুর্ভাগ্যজনক। আপনিও যেটা বললেন, আমি তো জানি না কোন এমপির বিরুদ্ধে কি গুরুতর অভিযোগ এসে, বরং আমি এটা দেখলাম যে আমার বিরোধী দলের এক এমপি স্বেচ্ছাধীন একটা টাকা থাকে এমপিদের, 1,82,000 না কত বার্ষিক, সেই টাকাটা তার মেয়ের নামে দুইভাবে তিনি নিয়েছেন, নাম বদল করে, বাবার নাম বদল করে। এটা আমি দেখেছি। আমি এটা দেখেছি যে এই আন্দোলনের পরে, বৈষম্য বিরোধী আন্দোলনে, এই যে আমাদের বিরোধী দলের জামাত এনসিপির অংশ নাহিদ ইসলাম, তাদের যে দলের যে নেতা কর্মী, তাদের জীবনের বিরাট পরিবর্তন দেখেছি। আমার তৃণমূলের কোনো পরিবর্তন হয় নাই, আমাদের কোনো পরিবর্তন হয় নাই। আমি যেটা আমি রিয়েলাইজ করি, তাদের এক একজন নেতাকর্মীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ, বিস্তর, এবং নিয়োগ, বদলি, বাণিজ্য, হেন কোনো পোর্ট দখল, হ্যাঁ, বা চাঁদাবাজদের ছাড়াই আনা, এই ধরনের অভিযোগ একজনের বিরুদ্ধে। এক একজনের নির্বাচনী এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন করে এমন বরাদ্দ নিয়েছেন, হ্যাঁ, যে অন্য এলাকায় তার 50 ভাগের 1 ভাগও পাইনি। এটাও তো এক ধরনের অপরাধ আমি মনে করছি। এবং এই যে আসিফ মাহমুদদের যে চলা ফেরা, তাদের যে মানে গাড়ি, প্রাডো, এটা সেটা, ওয়েস্টিন হোটেলে কি, এই ধরনের, এটা তো বহুল প্রচলিত আলোচনা। এখন কি যেন আমাদের গ্রামে একটা প্রবাদ আছে যে সুস্থ বুঝেন, সুজ ঝাঁঝরকে বলে যে ছিদ্র, হ্যাঁ, যার পিছনে একটা মানে 1000 ছিদ্র, সে যদি একটা ছিদ্র। হ্যাঁ, আমি ঠিক যে আমার দলেরও ব্যর্থ আছে, আমরা একটা মানে কনভেনশনাল পলিটিক্যাল পার্টি, আমাদের পার্টি, তো আমাদের নানান ধরনের নেতাকর্মী একেবারে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কোন নেতাকর্মী কোথাও জায়গায় কোনো অপরাধ করে থাকতে পারে, বাট জাস্টিফিকেশন বা বৈধতা দেওয়া বা প্যাট্রোনাইজ করা, এটা আমরা কম, আপনি খুঁজে পাবেন, খুবই কম, যেটা বিগত দিনে ছিল। এবং এটা আস্তে আস্তে আরো কন্ট্রোল হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। এবং নেতাকর্মীরাও বুঝবে বাস্তবতা। নাহিদ ইসলাম যে অভিযোগ করেছে, তার এই ধরনের অভিযোগ গর্হ করা খুবই অন্যায় হয়েছে, নির্মম হয়েছে। বরং অভিযোগের তীর যদি আমরা শুনি, তার দিকে অনেকগুলা তীর ছিটে চলে যাবে, এটা এই ধরনের অপবাদ দেওয়া ঠিক হবে না। অসংখ্য ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল এমপি। আমি চলে যাই আবু আলম মোহাম্মদ শহীদ খান। ওই যে বলেছিলাম এর আগের অংশে যে ছাত্র নেতারাও তো এখন প্রাডো গাড়িতে চড়ে। আমি আসলে একটু আগে যখন বাবুল ভাই বলছিলেন যে অনেকেই অনেক বড় বড় গাড়িতে চড়ে, যারা কেবলই ছাত্র জীবন শেষ করে এসে হয়তো বা রাজনীতিতে নাম লিখিয়েছে, এবং এখন সংসদে এই যে বাহাস চলছে, বিএনপির দিকেই কটাক্ষ করা হচ্ছে বা বিএনপির দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে, আপনার বিশ্লেষণ কি বলে আবু আলম মোহাম্মদ শহীদ খান? না, যদি অভিযোগ করার কোনো বাস্তব থাকে, মানে একদম প্রমাণক থাকে, তাহলে তো অভিযোগ আসতেই পারে। অভিযোগ করেন আপনি, কোনো অসুবিধা নেই, অভিযোগ করতেই পারেন। এবং পার্লামেন্টের বিরোধী দল বা বাইরের সংবাদপত্র বা গণমাধ্যম বা অন্য কোনো যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন, ইন্টেলেকচুয়ালস, তারা যদি সরকারের কোনো বিষয়ে ত্রুটি দেখেন, তারা যদি বলেন, এটা সরকারের জন্য সুবিধা, যে সরকার তাহলে সংযত হতে পারবে এবং তার কোনো মিস্টেক থাকলে সেগুলোকে ঠিক করতে পারবে, মানে সেভাবে জিনিসটাকে নিতে হবে। বাট আমরা কিন্তু এখনো দেখি যে 2-1টা ক্ষেত্রে ব্যত্যয় ঘটছে। যেমন বগুড়ায় একজন সাংবাদিক বা সম্পাদক গ্রেফতার হয়েছেন, তো এরকম ব্যত্যয় ঘটছে। তো এইসব জায়গায় সমালোচনাটাকে আত্মস্থ করতে হবে। আর আপনি সমালোচনা সবসময় যে খুব রাইটফুল সমালোচনা হবে, আমাদের দেশে এখন পর্যন্ত এরকম কালচার গড়ে ওঠেনি। সুতরাং একটা সমালোচনা হতেই পারে, বাট একেবারে মানে এমন সমালোচনা যেটার কোনো প্রমাণও কি নাই, যেটার মানে প্রমাণ করাই কঠিন, যে ইঙ্গিত দেওয়া বা খোঁচা দেওয়া, তো খোঁচা দিলে তো নিজের দিকেও তাকাতে হবে যে আপনার নিজের দলের অবস্থা কি, নিজেরা কি করছেন, তাদের ব্যাপারে কি কি কথাবার্তা হয়। কেউ না জমিদার টমিদারের নাতি টাতি আছে, তাই না, তাদের কি অবস্থা ছিল, কেউ কেমন চলাফেরা করতো, যে ওয়েস্টার্নের হোটেলের কথা আসলো, এই হাঁসের মাংসের কথা আসে, মানে অনেক নাটকীয় বিষয় আছে, রাস্তায় টাকা নেওয়ার অভিযোগ আছে। মানে এগুলো অনেক বিষয় আছে যে এগুলো ঠিক আছে, এগুলো আলাপ আলোচনা হোক, এগুলো বন্ধ হোক, এটা আমরা চাই। মানে এটা জনগণ নিশ্চয়ই চাবে, নাগরিকরা চাবে, এবার আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারাও চাবে। কারণ আমরা একটা নতুন
কিছুর মধ্যে যেতে চাই, যে পুরানা জঞ্জাল এগুলো সরিয়ে আমরা নতুন কিছু করতে চাই এবং জনগণের কাছে আমরা বিশ্বাসযোগ্যভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাই। তো সেইখানে এই ধরনের কাদা ছোড়াছুড়ি না করে নিজেদের মতো করে ঠিকঠাক করা, এবং যদি পয়েন্টস থাকে, যদি আপনার অভিযোগ থাকে, সত্যি অভিযোগ থাকে, অবশ্যই আপনি সামনে আনেন সামনে, তারপরে এটার উপরে ব্যবস্থা নেওয়া হবে। যেমন ধরেন যে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে না, যে আমাদের যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সম্ভবত উনি শাহ আলম সাহেব, উনি যে ওনার এলাকায় ইউনিয়নের তার 2 ছেলের নামে, তারপরে তার আরো কারখানার নামে করলেন, হ্যাঁ, নিজের বাড়ির নামে করলেন, তারপরে বাতিল হয়ে গেছে না, প্রধানমন্ত্রী অফিস থেকে চিঠি দিয়ে বাতিল করা হয়েছে। মানে একটা অ্যাকশন দেখেছে। যদি কেউ না বলতো, যদি এটা কেউ নজরে না আনতো, তাহলে কিন্তু এটা হতো না, তাহলে ওরকমই থেকে যেত। তারপরে 2 বছর পরে হয়তো এটা একটা ইস্যু করতো রাজনৈতিক লোকেরা, যে পত্রিকা আসার কারণে কিন্তু এটা বিএনপির জন্য লাভ হয়েছে, যে তারা ঠিক করতে পারেছে এবং তারা জনগণকে বলেছেন, মানে বোঝাতে পেরেছেন যে প্রধানমন্ত্রী এইসব ব্যাপারে এটা গ্রহণ করছেন না, এই ধরনের আচরণ গ্রহণ করা হবে না, এটা ঠিক না। আচ্ছা, এই ধরনের আচরণ গ্রহণ করা হবে না, আমি একটু বাবুল ভাইকে এই প্রসঙ্গে একটু কথা বলতে চাই। আচ্ছা, উনি কোন যুক্তিতে ছেলে মেয়ের নামে ইউনিয়নের নাম রাখলেন, আপনার কি একটু ধারণা করতে পারবেন? আমাকে একটু ধারণা দিতে পারবেন? পার্লামেন্টে দিয়েছেন, উনি বলেছেন কাকতালীয়, বাট মানুষ যেহেতু মনে করছে যে না কাকতালীয় না, এটা ইন্টেনশনাল, সেই দৃষ্টিকোণ থেকে প্রধানমন্ত্রী এটা বাতিল করেছেন। নামে কিবা আসে যায় বলে একটা কথা আছে, হ্যাঁ, নামটাও সুন্দর, আবার ওই দৃষ্টিকোণ থেকে সীমান্ত দিগন্ত। তো বিষয়টা হলো যে মন্ত্রীর ছেলের নাম কেন সীমান্ত দিগন্ত হলো, এটাও একটা ইস্যু। বা সীমান্ত দিগন্ত হয়েছিল বলে ইনার নাম সীমান্ত দিগন্ত হলো। তো এটা মেজর যে দুর্নীতির ব্যাপার সেটা না, তবে এটা বলতে পারে কেউ যদি অভিযোগ তুলতেই পারে। তো যেহেতু বিতর্ক উঠেছে, সেটা প্রধানমন্ত্রী এটা বলেছে যে না, নামে হোক বা না হোক এই নাম থাকবে না, পরিবর্তন হোক, যেহেতু এটা নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছে। অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আজকের মতো শহীদুল ইসলাম বাবুল এমপি এবং আবু আলম মোহাম্মদ শহীদ খান ছিলেন আজকের দেশ সম্প্রতিকে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যারা ছিলেন দেশ সম্প্রতিকে আর আইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকে, আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।